আজকে অনেক কথা বলা হচ্ছে যে এই যে পুলিশ ব্যর্থ হচ্ছে বা যারা বিচারের সাথে জড়িত। আমি একটু নূর ভাই এখানে আছেন, তারা এই প্রশ্নটা বহুবার করেছেন। 500 আসামি করা হয়েছে, রিমান্ডে দেওয়া নয়। এরকম একটা ঘটনা আছে যে আমাদের 500 জনকে কোর্টে হাজির করা হয়েছে, এর মধ্যে কি একটা আসামি কি জামিন পাওয়ার যোগ্যতা রাখে না? একজনকেও জামিন দেয়নি। এই ঘটনা তো বাংলাদেশে ঘটেছে। এই ঘটনার জন্যই তো একটি বড় ধরনের কিন্তু সেই ঘটনা ঘটলো। উত্তরণের জন্য সেই ধরনের কিভাবে হবে? এখানে নাসের যেটা বলেছে সেই ঘটনা উত্তরণের জন্য খুব একটা কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তো। বরং আপনারা দেখি এই যে নুসরাত ফারিয়া নিয়ে আজকে যে আলোচনা হচ্ছে, আমি কেন এই জায়গায় তাকে অ্যারেস্ট করতে যাব? আমার তো মানে সম্পূর্ণ ঘটনাটাকে অন্যদিকে টার্ন করার জন্য একটা পরিকল্পনা এটা করা হচ্ছে। যারা অপরাধী, যারা এই জুলাই অভ্যুত্থানে হত্যা করেছে, যারা দীর্ঘ 15 বছর দুঃশাসন করেছে, যারা মানুষ উপর নির্যাতন করেছে, অর্থ লোপাট করেছে, আমার তো মানে তাদেরকে বাঁচানোর জন্য, অন্যদিকে দৃষ্টি নেওয়ার জন্য সুখুব পরিকল্পিতভাবে এই কাজগুলি কোনো কোনো মহল করছে। এই অবস্থা ট্যাকেল করার দায়িত্ব রাখার এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যারা আছে তাদের। আজকে যে কথাটি নূর ভাই, তুষার ভাই বলেছে যে ব্যাংকে এত লুট হয়েছে, অথচ প্রতিদিন আমরা দেখি এত টাকা পাচার হচ্ছে, এত টাকা বাইরে পাচার। আপনি খুব সুনির্দিষ্টভাবে তার কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেখেন? আমরা তো দেখি না। অর্থাৎ সামগ্রিক ঘটনাটাকে অন্যদিকে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এইসব ঘটনাগুলোকে আজকে সাজানো হচ্ছে। বাংলাদেশে নাই, আমরা তো প্রায় দেখি যে অমুকে গ্রেপ্তার হচ্ছে, ইয়ে হচ্ছে। যে কথাটি বলেছে যে আর্মির পক্ষে থেকে বলা হচ্ছিল 600 কতজন, 26 জন। কোথায় তারা? আজকে সে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। তারা তো সুনির্দিষ্ট অপরাধী ছিল, তাদেরকে তো গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে তো আইনের কাছে সোপর্দ করা হয়নি। সুতরাং আমি মনে করি এই যে শেখ হাসিনার পতনের পরে যেগুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য কোন কোন মহল পরিকল্পিতভাবে এই প্লটগুলি তৈরি করছে। কোন মহল এই সেটা দায়িত্ব তার, আমার দায়িত্ব না। না, আপনার অ্যানালাইসিস কি? অর্থাৎ অ্যানালাইসিস হইতে যারা এটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চায়, সেই যারা চায় না তারাই পরিকল্পিত এই কাজগুলি করছে। আমরা কি চাচ্ছি আজকে দেখছেন যে এই একটা যে কথাটা সবাই বলছে যে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট তো অনন্তকাল চলতে পারে না, তাদেরকেও তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে। যারা মনে করে দীর্ঘদিন এই ক্ষমতা এনজয় আমরা করব, তাদের এই পরিকল্পনা থাকতে পারে। যার জন্য আজকে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্রুত গতিতে একটি গণতান্ত্রিক পথে আমাদের যাত্রা শুরু করতে হবে। মানে নির্বাচনের কথা বলছেন? নির্বাচন যেতে হবে, যে এই জন আকাঙ্ক্ষাটা। তারপর আপনি সংস্কার আমরা তো সবাই আলোচনা করছি। আপনি কি বাস্তবে কোনো সংস্কারের কোনো রূপরেখা কি আমরা দেখি? 9 মাস পেরিয়ে গেছে, আমরা কি সংস্কারটা করেছি দেখেন। এই যে বিচার, এখানে সবচেয়ে বড় হলো যে আমরা পুলিশ নিয়ে আলোচনা করছি। এখানে আমি জানি না নূর ভাইরা কেন এই কথাটা বলে না যে সব কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে, পুলিশ সংস্কারের রিপোর্ট কিন্তু আমরা দেখি নাই, তথ্য কমিশনের রিপোর্ট কিন্তু আমরা দেখি নাই। অথচ সবচেয়ে রিলেটেড বিষয়গুলি এটা। পুলিশকে যদি আপনি গণতান্ত্রিক না করতে পারেন, মানবিক না করতে পারেন, তাহলে আগামী দিনে গণতান্ত্রিক রাষ্ট্র আপনি কীভাবে পরিবর্তন করবেন? অথচ সেই পুলিশ কমিশনের রিপোর্ট, বরং আমরা দেখলাম ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলছে এগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন হবে, যেটা জানার কোনো প্রয়োজন নাই। এই জিনিসগুলি আপনাদের অ্যাড্রেস করতে হবে। অনলাইনে দেওয়া আছে, প্রতিবেদনটি অনলাইনে দেওয়া আছে। না, তাও দেওয়া হয়নি, পুলিশকে দেওয়া হয়নি, অনলাইনেও দেওয়া হয়নি। আমি জানি না নূর ভাই দিয়েছে, অনলাইনেও দেয়নি। বলেছে এগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা হবে। তা আপনি একদিকে এই যে নুসরাত ফারিয়াকে নিয়ে ব্যস্ত থাকবেন, অন্যদিকে রাষ্ট্রের অন্য কাজগুলি কিন্তু অন্তরালেই থেকে যাবে। এই অবস্থাকে বেরিয়ে এসে আমাদের গণতান্ত্রিক কি আশঙ্কা করছেন, কি পিছনে কি কারণটা? এটা নানা ষড়যন্ত্র হচ্ছে। আপনি দেখেন জনগণের এই একদিকে নুসরাত ফারিয়ারা গ্রেপ্তার হচ্ছে, অন্যদিকে চিটাং পোর্ট ইজারা দিয়ে দেওয়া হচ্ছে, আবার কেউ কেউ মানবিক করিডোর দিয়ে দিচ্ছে। অথচ নানা ফ্রন্ট তৈরি করে গণতন্ত্রের যাত্রাটাকে ব্যাহত করা হচ্ছে। ধন্যবাদ। আব্দুল লতিফ সাহেব, আপনি কি বলবেন? উনি বলেছেন যে নানা প্লট তৈরি করে গণতন্ত্রের প্রক্রিয়াকে ব্যাহত করা হচ্ছে। আপনি যদি পুরো ঘটনাটাকে একটা ওভারঅল ভিউতে বা বার্ডস আই ভিউতে দেখেন, সংক্ষেপে বলতে তাহলে দেখবেন যে আসলে যে ঘটনাগুলি ঘটছে তার কোনোটাই কিন্তু রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হচ্ছে না। পলিটিক্যাল কারেক্টনেস বলে একটা শব্দ আছে, সেই পলিটিক্যাল কারেক্টনেসের মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে যে সরকারের পক্ষে যারা কথা বলেন তাদেরও এই কথাগুলি বলার সময় কিছু কিছু কথা বিবেচনার সাথে বলা দরকার। যেমন পেশ সচিব বলেছেন আমাদের যা কিছু করার ম্যান্ডেট আছে, যা ইচ্ছা আমরা যে কোনো কিছু যা খুশি করতে পারি। যে সরকারের নাম অন্তর্বর্তী সরকার, যে সরকার গণতান্ত্রিক সরকার নয়, সেই সরকার যা খুশি তাই করতে পারে না। সেই সরকারকে যারা বসিয়েছেন ওইখানে, যারা ম্যান্ডেট দিয়েছেন তাদেরকে অন্তত তাদের সঙ্গে তো আলাপ করতে হবে। বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার সময় কি তারা নিয়োগকর্তাদের সাথে আলাপ করেন? অন্তত আর কেউ না হোক মৌখিকভাবে তো তারা বলেছেন যে নিয়োগকর্তা হচ্ছেন যারা ছাত্র তরুণ, যারা বিপ্লবী। তাহলে আমরা ধরে নিতে পারি
এনসিপি বা অন্যান্য যে তরুণদের দলগুলি আছে অন্তত তাদের সঙ্গে তো আলোচনার কথা ছিল। তারা কি আলোচনা করেছিলেন? এখানে তো এনসিপির নেতা আছেন, আদতে আলোচনা করেন না। যদি করতেন তাহলে কি হাসনাত আবদুল্লাহ গতকাল স্ট্যাটাসটা দিতেন যে 626 জন কোথায় নুসরাত ফারিয়াকে দিয়ে আসলে ডিট্যুর করানো হচ্ছে, ডাইভার্সন করানো হচ্ছে? কারণ কি, তারাও কিন্তু ক্ষেত্র বিশেষে আপত্তি প্রকাশ করছেন। এখন বার্সার বিরুদ্ধে আপনি যদি দেখেন উল্টাপাল্টা মামলা করা হচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করার দরকার নেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আর যাদেরকে গ্রেপ্তার করার দরকার ছিল তারা কোথায় আছেন আমরা জানি না পর্যন্ত, এখনো পর্যন্ত কিন্তু আমরা অনেকের হদিস জানি না। তারপরে আপনি যদি দেখেন তাহলে দেখবেন অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্তগুলি নিয়ে নানান ধরনের প্রশ্ন আসতে পারে, এবং এক ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়েছে যে কিছু কিছু বিষয় আছে জনগণকে বোঝাইতে হবে, জনগণকে বোঝাইতে হবে, সিদ্ধান্ত হয়ে যাবে, জনগণকে বোঝানোর পরে সিদ্ধান্ত নেওয়ার কথা। এখন যদি এইভাবে যদি এটা চলতে থাকে সেলিম ভাই, তাহলে আমি বলবো যে যতই দিন যাবে ততই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং সরকার প্রশ্নবিদ্ধ হবে। সেটা বলে বিপ্লব করণীয়টা কি আপনি বলুন। দেখেন, আসলে ওই অস্থিরতাটাকে কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই পদক্ষেপগুলি নিতে হবে। এবং এখন সবচেয়ে জরুরি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খুব বড় পরিকল্পনা নিয়ে লাভ নেই, যে বিষয়টা নিয়ে জন আকাঙ্ক্ষা আছে নির্বাচন, সেই পথে এগিয়ে যেতে হবে। এবং সেইটা একমাত্র রিমেডি এই মুহূর্তে আমি মনে করছি যে অনেক অস্থিরতা দূর করার জন্য একটা দিক নির্দেশনা হতে পারে। আলিনা সেখান করণীয়টা বলেন আপনি, 30 সেকেন্ডে বলুন। আমার মনে হয় যে সংস্কার, নির্বাচন সহ গণহত্যার বিচার এগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা কিন্তু সুস্পষ্টভাবে দাবি করেছি বিচারের ক্ষেত্রে, এবং একটি গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন করণীয়টা কি? হ্যাঁ, আমার মনে হয় যে নূর ভাইয়ের সঙ্গে আমি একমত হই। সেটা হলো যে সমাজে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে এই বিভিন্নভাবে মামলা মোকদ্দমার মাধ্যমে, এই জায়গাটা থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে এবং একটা স্থির পরিবেশ তৈরি করা। ধন্যবাদ। ফারাহ খান। দোষী জুলাই আগস্টে যারা কিনা দোষ করেছে তাদেরকে শাস্তি পেতে হবে, এবং কিনা এগুলো করে আর এই মিথ্যা মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে নতুন বাংলাদেশ যেটা কিনা ছাত্র জনতার যে নতুন বাংলাদেশটাকে, এই বাংলাদেশকে কোনো মতে হাঁটতে দেওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। কিংবা ফ্যাসিস্টের কোন রকম কর্মকাণ্ড। আমরা যে পুলিশের রিপোর্টের কথা বলেছি, অনলাইনে আমরা চেক করেছি, আমাদের টিম সেটা অনলাইনে আছে, পুলিশের সংস্কার রিপোর্টটা। ধন্যবাদ। আপনি বলুন করণীয়টি কি সঙ্গে? না, পুলিশের সংস্কার রিপোর্ট আছে, কিন্তু রাজনৈতিক দলগুলির সাথে এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা করা হয়নি, এবং বলা হয়েছে এটা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা হবে। অথচ সবচেয়ে সেন্সিটিভ ব্যাপার কিন্তু পুলিশ, কারণ আপনি দেখেন বিগত সরকারের আমলে পুলিশকে যেভাবে করণীয়টা কি আপনি বলেন, যে করণীয়টা কি এখন? এটা এই যে যারা স্টেক হোল্ডার বলি আমরা, বিশেষ করে রাজনৈতিক দলগুলি, এদের মতামতের ভিত্তিতে আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পদক্ষেপগুলি নিতে হবে। কিন্তু আমরা দেখি রাজনৈতিক দলগুলিকে বাইপাস করে যেন অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছে।